চলে এলাম নতুন একটা টপিক নিয়ে। বায়োটেকনোলজির একটা টপিক খুব ইম্পর্টেন্ট, এইচএসের জন্য, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই টপিক নিয়ে আমরা একটু ডিসকাশন করব। বায়োটেকনোলজিতে একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে কি স্যার, না হিমিউলিন। হিমিউলিন বোঝার আগে আমাকে জানতে হবে হিমিউলিন কি। হিমিউলিন অ্যাকচুয়ালি হচ্ছে আর্টিফিশিয়াল ইনসুলিন। আর্টিফিশিয়াল ইনসুলিন কৃত্রিমভাবে আজকের দিনে কি করা হচ্ছে, ইনসুলিনকে প্রিপেয়ার করা হচ্ছে। আগে জানবো ইনসুলিন কি, ইনসুলিন কিভাবে আমাদের দেহে ওয়ার্ক করে এবং কিভাবে আমরা হিমিউলিন প্রস্তুত করব কৃত্রিমভাবে। তাহলে ইনসুলিন একটা হচ্ছে একটা প্রোটিন জাতীয় কি স্যার, না একটা হরমোন, যেটা কোত্থেকে সিক্রিট হচ্ছে, না প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে এটা সিক্রিট। প্যানক্রিয়াস আছে আমাদের বডিতে কোথায়, যদি মোটামুটি একটা রিপ্রেজেন্টেশন একটা আঁকা যায় তাহলে এইরকম একটা আঁকা যেতে পারে। না আমাদের বডি স্ট্রাকচারে যদি দেখা যায় এই রকম একটা গঠন আমরা পাব। অর্থাৎ কি, না এইটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রামের শেপ কেমন, ডোম শেপেড। ডোম শেপেড মিন্স কিরকম, না এইরকম একটা শেপ, পাঁজর বরাবর নেমে গেছে হচ্ছে ডায়াফ্রাম, ডোম শেপেড। ঠিক এইরকম জায়গায় রয়েছে কে, এইরকম জায়গায় রয়েছে কে, না এইরকম জায়গায় রয়েছে যকৃৎ আর রয়েছে কে অগ্নাশয়। একে যদি একটু বড় করে আঁকা যায় অর্থাৎ কি রকম, না এটা হচ্ছে যকৃৎ, যকৃৎ থেকে নেমে এসছে লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক্ট, ডান খণ্ডক এবং বাম খণ্ডক থেকে নেমে এসছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। তারপরে কোথায় প্রবেশ করেছে, না গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে কে প্রবেশ করছে, না যেটা পিত্ত উৎপাদিত হচ্ছে লিভার থেকে সেটা প্রবেশ করছে কোথায়, না হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার এই ডাক্টকে বলা হয় সিস্টিক ডাক্ট, দরকার নেই। এইখানে এসে মিলেছে কে, এইখানে এসে মিলেছে হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস এসে কার সঙ্গে মিলেছে, মিলেছে হচ্ছে ডিওডিনামের সঙ্গে মিলেছে। ডিওডিনাম কার পার্ট, না ডিওডিনাম ইজ ইকুয়াল টু স্টমাকের পরবর্তী ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট। তাহলে প্যানক্রিয়াস রয়েছে লেসার কার্ভেচারের দিকে, অর্থাৎ কোন দিকটা হচ্ছে রাইট সাইডের লেসার কার্ভেচার, মানে এর বক্রতা কম, এই দিকটা রয়েছে কে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের তার দুটো পার্ট মানে কি, একটা হচ্ছে এক্সোক্রিন পার্ট, একটা এন্ডোক্রিন পার্ট। এই নালীটা মাছ বরাবর যে নালীটা গেছে, মানে কোন নালীটাকে আমি বোঝানোর চেষ্টা করছি, এই নালীটাকে বোঝানোর চেষ্টা। এই নালী বরাবর আছে কে, না বরাবর আছে এই নালীকে বলা হচ্ছে উইরসাং নালী, উইরসাং ডাক্ট, উইরসাং ডাক্ট। অ্যাপোস্ট্রফি কমা এস আছে মানে কি, অ্যাকর্ডিং টু নেমস অফ দ্য সায়েন্টিস্ট উইরসাং ডাক্ট। এর অ্যাডজয়েনিং রিজিয়নে কি আছে, না ডিফারেন্ট বলবো না, আসিনার গ্ল্যান্ডগুলো রয়েছে, যেগুলো কি করছে, না যেগুলো এনজাইম সিক্রিট করছে। এনজাইমটা উৎপন্ন হওয়ার পরে কোথা দিয়ে কোথায় আসছে, এখান দিয়ে হয়ে ডাক্ট সিস্টেমের মাধ্যমে কোথায় চলে আসছে, না হচ্ছে ডিওডিনামে চলে আসছে, অ্যাম্পুলা ও ভাটারের মাধ্যমে ডিওডিনামে আসে। তাহলে এর আর একটা পার্ট রয়েছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কে রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অব আছে বিজ্ঞানীর নাম। এর দুটো পার্ট, এটা যদি দুটো বলছি তিনটা ধরনের সেল আছে, একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে এইখানে দেখে নেওয়ার চেষ্টা করি হয়েছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, না এইটা হচ্ছে ডিওডিনাম। কোনটা ডিওডিনাম, না এটা ডিওডিনাম, এটা ডিওডিনাম।
এটা ডিওডিনাম। ডিওডিনামের সঙ্গে কে যুক্ত হচ্ছে না, ডিওডিনামের এইটা হচ্ছে তাহলে প্যানক্রিয়েটিক পার্ট, প্যানক্রিয়েটিক বলছে স্টমাক পার্ট ছিল, তাহলে এর সঙ্গে যুক্ত হচ্ছে এইটা হচ্ছে তাহলে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মাথার দিকে এইরকমভাবে অবস্থান করে কে না স্প্লিন অবস্থান করে বা প্লিহা অবস্থান হয়েছে। এবার এই ডাক্টটাকেই বলা হচ্ছিল উইরসাং ডাক্ট। এর অ্যাডজয়েনিং হিসেবে রয়েছে এইরকম জায়গায় দেখতে পাচ্ছি, এইগুলোকে বলছে আসিনার গ্ল্যান্ড, আসিনার সেল। এরাই অ্যাকচুয়ালি কি সিক্রেট করছে না হচ্ছে এরা সিক্রেট করছে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিওলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। সেটা সিক্রেট হয়ে কোথায় উইরসাং নালীর মাধ্যমে কোথায় চলে আসছে, অ্যাম্পুলা অফ ভাটারের মাধ্যমে চলে আসছে ডিওডিনাম। এর সঙ্গে অ্যাডজয়েনিং প্লেসে কে রয়েছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কে রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। তার ক ধরনের কোষ রয়েছে, 3 ধরনের কোষ রয়েছে, আলফা, বিটা এবং ডেল্টা। আলফা থেকে গ্লুকাগন এবং হচ্ছে কি বিটা থেকে হচ্ছে ইনসুলিন। এরা আবার কি ধরনের হরমোন, ইনসুলিন গ্লুকাগন হচ্ছে অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিস্টিক মানে কি পরস্পরের বিপরীত যে কাজ করে তাকে বলা হচ্ছে কি না অ্যান্টাগনিস্টিক। পরস্পরের বিপরীত মানে কি হচ্ছে ইনসুলিন, আমরা দেখবো ইনসুলিন রক্ত শর্করা পরিমাণ কমায়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, গ্লাইকোজেনোলাইসিস নিওগ্লুকোজেনেসিসকে ত্বরান্বিত করে এরা কি করছে রক্ত শর্করা পরিমাণ বাড়াচ্ছে। একজন কমাচ্ছে একজন বাড়াচ্ছে, দিয়ে কি কন্ডিশনে আনার চেষ্টা হচ্ছে, হোমিওস্ট্যাটিক কন্ডিশনে। এই দুটোর ক্ষরণটাকে কন্ট্রোল করছে কে না সোমাটোস্ট্যাটিন কন্ট্রোল করছে হয়েছে। এবার কথা হচ্ছে, তাহলে আমার কথা হচ্ছে মূল জায়গা হচ্ছে ইনসুলিন। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনসুলিন কি, ইনসুলিন কি রূপে সিক্রিট হয় সেটা বোঝার চেষ্টা করব। তাহলে ইনসুলিন অ্যাকচুয়ালি হচ্ছে প্রি প্রো ইনসুলিন রূপে সিক্রিট হয়। কি রূপে সিক্রিট হয়, ইনসুলিন সিক্রিট হয় প্রি প্রো ইনসুলিন রূপে। প্রি প্রো ইনসুলিন রূপে সিক্রিট। প্রি প্রো ইনসুলিনে কি আছে না সিগন্যাল পেপটাইড আছে, সিগন্যাল পেপটাইড। তার সঙ্গে কে আছে, এ পলিপেপটাইড আছে, বি পলিপেপটাইড আছে, সি পলিপেপটাইড মানে কি মোর দেন 100 টাইপস অফ পেপটাইড আছে। একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে পেপটাইড বন্ডে যুক্ত থাকে। আমরা প্রথম অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলমূলক, পরবর্তী অ্যামাইনো অ্যাসিডে অ্যামিনমূলক পরস্পরের সঙ্গে জল বিয়োজনের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি করে। তাহলে পলিপেপটাইড মানে এইরকম করে পেপটাইড 100 মোর দেন 100 টাইপস অফ পেপটাইড। তখন আমরা প্রোটিন বলছি লেস দেন 100 পেপটাইড ইজিক্যাল টু কি হচ্ছে পলিপেপটাইড বলছি। তাহলে এ পলিপেপটাইড, বি পলিপেপটাইড এবং সি পলিপেপটাইড হচ্ছে প্রি প্রো ইনসুলিনের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে কে বর্জিত হচ্ছে, সিগন্যাল পেপটাইড এখান থেকে মুক্ত হচ্ছে, সিগন্যাল পেপটাইড। সিগন্যাল পেপটাইড মুক্ত হলে কি হবে, প্রো ইনসুলিন গঠিত হচ্ছে, প্রো ইনসুলিন। প্রো ইনসুলিন, পি প্রো ইনসুলিন অ্যাকচুয়ালি হচ্ছে ইনঅ্যাক্টিভ ইনসুলিন। অ্যাক্টিভ ইনসুলিন তাহলে এখানে প্রো হরমোনও বলা যেতে পারে এদেরকে। এই প্রো ইনসুলিন থেকে কে মুক্ত হচ্ছে না সি পেপটাইড মুক্ত হচ্ছে। তখন তৈরি হচ্ছে এ বি পলিপেপটাইড যুক্ত, এটাই কিন্তু অ্যাক্টিভ ইনসুলিন। তাহলে অ্যাক্টিভ ইনসুলিনে কি রয়েছে, শুধুমাত্র রয়েছে কি এ বি পলিপেপটাইড রয়েছে অ্যাক্টিভ ইনসুলিনে। তাহলে কি রয়েছে, এ বি পলিপেপটাইড রয়েছে দেখা যেতে পারে। আমরা ইনসুলিনের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি পলিপেপটাইড, যেখানে কটা অ্যামাইনো অ্যাসিড আছে 30 টাইপস অফ অ্যামাইনো, 30 অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এখানে আর একটাতে দেখতে পাচ্ছি এ পলিপেপটাইডে কটা 21 অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে ডাইসালফাইড বন্ডে যুক্ত, কারণ এটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। সিস্টিন মিথিওনিন হচ্ছে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষায় প্রশ্ন আছে এ পলিপেপটাইড বি পলিপেপটাইড পরস্পরের সঙ্গে দুটো ডাইসালফাইড বন্ডে যুক্ত। এরা ইন্টার চেন হচ্ছে দুটো ডাইসালফাইড বন্ডে যুক্ত, ইন্ট্রাচেনও কিন্তু ডাইসালফাইড, ইন্ট্রাচেন সেম চেঞ্জের মধ্যে হচ্ছে ডাইসালফাইড বন্ড হচ্ছে। অ্যাডিশনালি কি হচ্ছে দুটো হচ্ছে এ বি পলিপেপটাইডের মধ্যেও ডাইসালফাইড বন্ড তৈরি হচ্ছে। তাহলে মোটামুটি জানলাম একটা কি না এ এন্ডোক্রিন রূপে সিক্রিট হচ্ছে, নিয়ার বাই ক্যাপিলারিতে অ্যাবজর্ব হচ্ছে, টার্গেট সেলে কাজ করছে। তাহলে ইনসুলিন কি করছে না টার্গেট সেলে কাজ করছে। টার্গেট সেল তারকে না ইনসুলিনের টার্গেট সেল হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ
অ্যাকচুয়ালি ইনসুলিন টার্গেট সেল কোথায়? ডিফারেন্ট টাইপ অফ মাসেল সেল। সেখানে কি করছে মাসেল সেলে কি হচ্ছে, মাসেল সেলে অ্যাকচুয়ালি হচ্ছে গ্লুকোজকে প্রবেশ করিয়ে দিচ্ছে। গ্লুকোজকে প্রবেশ করিয়ে দিয়ে কি করছে না, সেখানে হচ্ছে যদি ইউটিলাইজ হয় গ্লুকোজের তাহলে ভালো কথা, নাহলে কি করছে সেটাকে স্টোরেজ করছে ইন ফর্ম অফ গ্লাইকোজেন। তাহলে আমি বলছি কি না টার্গেট সেলে কাজ করছে। তাহলে টার্গেট সেলে কে কাজ করছে? ইনসুলিন কাজ করছে। তাহলে ইনসুলিন টার্গেট সেলে কিভাবে একটু কাজ করছে বোঝার চেষ্টা করব। টার্গেট সেলে কিভাবে কাজ করছে, টার্গেট সেলে কি আছে? রিসেপ্টর আছে। রিসেপ্টর মানে কি বোঝার চেষ্টা করব। রিসেপ্টর ইজ ইকুয়াল টু গ্রাহক। কারা গ্রাহক? এটা যেহেতু পেশিকোষ এঁকেছি, পেশিকোষের পর্দাকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমা পর্দা, ঠিক আছে। পর্দার গঠনটা কেমন না ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল মানে এরকম দ্বিস্তরীয় ফসফোলিপিড থাকবে, মাঝে মাঝে ইন্ট্রিনসিক প্রোটিন, ইন্ট্রিগাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন বা এক্সট্রিনসিক প্রোটিন থাকবে। এই প্রোটিনগুলো আবার কি হিসেবে কাজ করবে? রিসেপ্টর। তাহলে রিসেপ্টর ইজ ইকুয়াল টু প্রোটিনেসিয়াস রিসেপ্টর। তাহলে এই রিসেপ্টরের সঙ্গে কে যুক্ত হবে? ইনসুলিন এসে যুক্ত হবে। ইনসুলিন সিক্রিট হয়েছে কোত্থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে বিটা সেল থেকে সিক্রিট হয়ে থ্রু দ্য ক্যাপিলারি, থ্রু দ্য ব্লাড ভেসেলের মাধ্যমে, ক্যাপিলারির মাধ্যমে বেরিয়ে এসে কি করছে? রিসেপ্টরে যুক্ত হয়েছে। যুক্ত হলে কি হবে? যুক্ত হলে এ হচ্ছে প্রাইমারি মেসেঞ্জার হিসেবে কাজ করে। প্রাইমারি মেসেঞ্জার কাকে বলা হচ্ছে? হরমোনকে বলা হচ্ছে প্রাইমারি মেসেঞ্জার। সেই প্রাইমারি মেসেঞ্জার এসে যুক্ত হলো। প্রাইমারি মেসেঞ্জার যুক্ত হলে কি হচ্ছে? ইন্ট্রাসেলুলার মানে কোষের মধ্যে কি হবে? সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি হয়। ড্যাগ বলে একটা হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার। IP3 হরমোনাল অ্যাক্সেলের সময় আরো ক্লিয়ারলি এটা বুঝতে পারবে তোমরা। ড্যাগ ডাইসাইল গ্লিসারল এবং IP3 ইনস্টিটিউট ফসফোটাইডাল, এগুলো কি হচ্ছে? সেকেন্ডারি মেসেঞ্জার। সেকেন্ডারি মেসেঞ্জার কি করবে? ইন্ট্রাসেলুলার গ্লুট মানে কি? গ্লুকোজ ট্রান্সপোর্টার। গ্লুট 4 অর্থাৎ GLU মানে হচ্ছে গ্লুকোজ T4 ট্রান্সপোর্টার। এই বাহকের পরিমাণ বাড়িয়ে দিয়ে তাকে কোষ পর্দায় যুক্ত করে দেবে। কোষ পর্দায় যদি যুক্ত করে তাহলে বাইরে থেকে এক্সট্রা সেলুলারে যে গ্লুকোজ ছিল তাকে হচ্ছে ইন্ট্রাসেলুলারে ঢুকিয়ে নেবে এবং কি করবে? জেনেসিস অফ গ্লাইকোজেনের সংশ্লেষ ঘটাবে, দিয়ে স্টোরেজ করবে কার মধ্যে না হচ্ছে উইদিন দা হচ্ছে মাসেল সেল, লিভার সেলের মধ্যে স্টোরেজ করবে। তাহলে সোজা কথা, ইনসুলিন তাহলে কি করছে? রক্ত শর্করার পরিমাণকে কমাচ্ছে। যদি তাহলে আজকের দিনে জায়গাটা দাঁড়াচ্ছে কি? তাহলে আজকের দিনে আর একটা কথা বলছি, তাহলে ইনসুলিন যে যদি আমার ইনসুলিন সিক্রিশন কম হয় বা রিসেপ্টারে যদি বাইন্ড না করে তখন আমার কি হবে না ডায়াবেটিক মেলিটাস রোগের সৃষ্টি হবে। ডায়াবেটিক মেলিটাস, যাকে আমরা বাংলায় কি বলছি না মধুমেহ। মানে কি? রক্ত শর্করার পরিমাণ আমরা কত বলছি? 80 থেকে 120 mg পার ডেসিলিটার ব্লাড। এর চেয়ে বেড়ে যায় 80 মানে কি? যাকে বলছি আমরা ফাস্টিং মানে কি? ওভারনাইট 12 আওয়ার ফাস্টিং থাকলে কি হচ্ছে? রক্ত শর্করার পরিমাণ ধীরে ধীরে ইনসুলিন কি করবে? রক্ত শর্করার পরিমাণ কমিয়ে কোষের মধ্যে ঢুকিয়ে দেবে, অর্থাৎ হচ্ছে কি হচ্ছে না মাসেল সেলে ঢুকিয়ে দেবে, মাসেল সেলে লিভার সেলে ঢুকিয়ে দেবে। এবার কথা হচ্ছে পিপি মানে কি না পোস্ট প্রান্ডিয়াল, যেটা কত 120 মানে খাওয়ার 2 ঘন্টার পর ব্লাড স্ট্রিমে যখন হচ্ছে ব্লাড সুগার বাড়বে, অর্থাৎ আমি খেলাম কি হচ্ছে ভাত খেয়েছি। ভাত খাওয়া মানে কি হচ্ছে আমি স্টার্চ খেয়েছি। স্টার্চ খাওয়া মানে কি হচ্ছে আমি খেয়েছি গ্লুকোজের পলিমার খেয়েছি, পলিস্যাকারাইড খেয়েছি। এনজাইমেটিক অ্যাকশন কি যেমন টায়ালিন, বিভিন্ন অ্যামাইলেজ মানে যেটা বলছি অ্যামাইলোলাইটিক এনজাইম, যেমন টায়ালিন রয়েছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ রয়েছে, তারপর ইন্টেস্টিনাল অ্যামাইলেজ নয় মল্টেজ রয়েছে, মানে ছোটো হওয়ার পরে মল্টেজ সুক্রেজ এগুলো কাজ করবে, দিয়ে আলটিমেটলি কী হচ্ছে মনোস্যাকারাইড তৈরি করবে বা ডাইস্যাকারাইড। এগুলো অ্যাবজর্পশন হয়ে কী হচ্ছে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে প্রথমে লিভারে আসবে, লিভার থেকে হার্টে যাবে ইনফেরিয়র ভেনা কেবার মাধ্যমে, তারপরে হার্ট থেকে টোটাল শরীরে ছড়িয়ে পড়বে, অর্থাৎ হচ্ছে ব্লাড সুগারের পরিমাণ বাড়বে। তাহলে বাড়া মানে এবার বেড়ে গেছে, আমার কি করছে বডি সিস্টেম বলছে বেড়ে গেছে, তাহলে তাকে কি করবে না হচ্ছে সেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। তখন ইনসুলিন কি করবে এই কাজটা করবে, এই যে কাজটা বললাম ড্যাগ IP3 মানে সেকেন্ডারি মেসেঞ্জার সিক্রিট করে GLUT4 এর পরিমাণ বাড়ে। GLUT4 ইনসুলিন এটা পরীক্ষায় প্রশ্ন, ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার ইজ ইকুয়াল টু GLUT4।
তাহলে ডায়াবেটিক মেলিটাস হচ্ছে রক্ত শর্করার পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ ফাস্টিংও বেড়ে গেছে, পিপিও বেড়ে গেছে। 180 mg হয়ে গেলে তাকে তখন কি বলছে, এইটাকে বলছে হাইপার গ্লাইসেমি। হাইপার মানে বেশি, গ্লাইসেমিক কন্ডিশন মানে রক্ত শর্করার পরিমাণ বেড়ে গেছে। 180 চেয়ে বেড়ে গেলে তখন হচ্ছে ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরিয়ে যাবে। ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরিয়ে তাকে বলছে কি হচ্ছে গ্লুকোসুরিয়া। এই গ্লুকোসুরিয়া হাইপার গ্লাইসেমিক বলছে ডায়াবেটিক মেলিটাস। ডায়াবেটিক মেলিটাস দু ধরনের হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস। জুভেনাইল মানে কি শৈশবাবস্থায় দেখা, এইটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিক। জুভেনাইল ডায়াবেটিক কি কারণে হয়? অ্যাকচুয়ালি বিটা সেল ডিস্ট্রাকশন। বিটা সেল ডিস্ট্রাকশন মানে কি স্যার? না বিটা সেল ডিস্ট্রাকশন মানে বিটা সেলটা কি হচ্ছে ধ্বংস হচ্ছে। ধ্বংস হচ্ছে মানে কি? না ধ্বংস হচ্ছে মানে হচ্ছে এটাই না বিটা সেলটা কি হচ্ছে, বিটা সেলটা হচ্ছে কি কারণে ধ্বংস হচ্ছে? এই যে বিটা সেলটা, বিটা সেল আলফা সেল পরস্পরের পাশাপাশি আছে, পাশাপাশি আছে। এই যে বিটা সেলটা রয়েছে, বিটা সেলটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা আলফা এটা বিটা। তাহলে এই বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে ডিউ টু হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ। একটা টার্ম ব্যবহার করা হলো অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে কি? না অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে অটো মানে নিজের অনাক্রমতা যখন নিজের সেলের উপরে কাজ করবে। মানে কি? ইমিউনিটির জন্য দায়ী আমাদের মেনলি হচ্ছে কি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য দায়ী হচ্ছে আমাদের অ্যান্টিবডি, সেটাকে থার্ড লাইন বডি ডিফেন্স সিস্টেম বলছি। সেই থার্ড লাইন বডি ডিফেন্স সিস্টেমের জন্য দায়ী তাহলে আমি বলছি কি অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেলফ নন সেলফ রিকগনিশন, নিজেরকে পরেরকে চিনতে পারার ক্ষমতা আছে। অ্যান্টিজেন কি ধর্মী? অ্যান্টিজেন মোস্টলি প্রোটিন অ্যান্ড অলসো কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড অ্যান্ড অলসো হচ্ছে নিউক্লিক অ্যাসিড ধর্মীয় হতে পারে। তাহলে আমার বডি সিস্টেমে থাকা, আমারও বডি সিস্টেমে প্রোটিন আছে, কিন্তু সেই প্রোটিনকে সেল বলে তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে না। তাহলে এই সেলফ নন সেলফ রিকগনিশন যখন হারিয়ে যাবে তখন কি হবে? না তখন হচ্ছে না এই ধরনের রিকগনিশন না করতে পারলে তখন হচ্ছে কি না হচ্ছে কোনো সেলের প্রোটিনটাকে সে ভেবে নিচ্ছে কি হচ্ছে অ্যান্টিজেন, তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করবে। তখন বিটা সেলকে যখন চিনতে না পারবে তখন বিটা সেলকে ডিস্ট্রাক্ট করবে, দিলে কি হচ্ছে বিটা সেলের সংখ্যা কমে যাবে। তাহলে সোজা কথা টাইপ 1-এর ক্ষেত্রে কি হচ্ছে বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে, আমার সেলের সংখ্যা কমে যাচ্ছে। সেলের সংখ্যা কমা মানে কি হচ্ছে না সেলের সংখ্যা কমা মানে আমার বিটা সেল কমে যাওয়া মানে ইনসুলিন সিক্রিশন কমে যাচ্ছে। ইনসুলিন সিক্রিশন কমে যাওয়ার মানে কি না ইনসুলিন সিক্রিশন কমে যাওয়া মানে ইনসুলিন তাহলে আমার যতটা ওয়ার্ক করতো যতটা সিক্রিত হতে পারছে না, তাহলে GLUT4 এর পরিমাণ বাড়ছে না। GLUT4 এর পরিমাণ তাহলে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে ডায়াবেটিক টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন সিক্রিশন কমে যাচ্ছে, যার জন্য এটাকে কি করতে হবে না এর ট্রিটমেন্ট পদ্ধতিতে ইনসুলিন বাইরে থেকে নিতে হবে। ডায়াবেটিক টাইপ 1-কে লাইফ লং ইনসুলিন নিতে হবে। টাইপ 2-র ক্ষেত্রে কি হচ্ছে, টাইপ 2 হচ্ছে ইনসুলিন ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ ইনসুলিনের উপর নির্ভর করে না। তো কিভাবে হয় না এটা যখন আমার বয়স হচ্ছে 40, যখন বয়স 40 হচ্ছে কিংবা কারোর বয়স 40 হচ্ছে তখন কি হচ্ছে না তখন হচ্ছে কি না তখন রিসেপ্টার মানে কি হচ্ছে সেল মেমব্রেনে থাকা প্রোটিন, সেই প্রোটিনটা কি হচ্ছে স্ট্রাকচারালি কিছুটা চেঞ্জ হচ্ছে ডিউ টু কিসের জন্য না ডিউ টু হচ্ছে এজের জন্য। অনেকগুলো কারণে, যেরকম কি হচ্ছে অ্যাডিপোসাইট কোষ যেখানে বেশি থাকবে সেই অ্যাডিপোসাইটের সেই রিসেপ্টারের তোর অ্যাডিপোসাইট যেখানে ফ্যাট সঞ্চয় হয় তাহলে সেই রিসেপ্টারেও অ্যাকচুয়ালি হচ্ছে কে যুক্ত হতে পারে, ইনসুলিন যুক্ত হতে পারবে না। কারণ হচ্ছে সেটাকে বাধা দিবে, অ্যাডিপোসাইট সেলে যখন অ্যাডিপোস টিস্যু বেশি জমবে তখন বাধা দিবে। তাহলে এজ বাড়ার সাথে সাথে কি হবে না এজ বাড়ার যদি হেলদি বডি না থাকে, যদি আনহেলদি থাকে তাহলে সেখানে কি হবে রিসেপ্টারে কে যুক্ত হতে পারে, ইনসুলিন যুক্ত হতে পারছে না। ইনসুলিন সিক্রিশন ঠিক আছে কিন্তু ইনসুলিন যুক্ত হতে পারছে না। ইনসুলিন যুক্ত হতে না পারার জন্য কি হচ্ছে না ইনসুলিন যুক্ত হতে না পারার জন্য কি হচ্ছে ব্লাড সুগারটা হচ্ছে বেড়ে যাচ্ছে, অর্থাৎ কোষে ঢুকতে পারছে না, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এটাকে বলছি টাইপ 2। তাহলে এই টাইপ 2 টাইপ 1-এর ক্ষেত্রে বিশেষত টাইপ 1 লাইফ লং ইনসুলিন নিতে হবে। টাইপ 2 হচ্ছে বিশেষ ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন আমাদেরকে নিতে হয়। তাহলে ইনসুলিন আজকের দিনে কিন্তু রিকোয়ারমেন্ট হোল্ডস, মানে ওয়ার্ল্ডের সিভিলাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট। আজকে কিন্তু আনহেলদি লাইফস্টাইলের জন্য কি হচ্ছে আমাদের ইনসুলিন মানে এই ডায়াবেটিক একটা প্রতিটা পরিবারে একটা কমন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আজকের দিনে
কি করা হচ্ছে, বায়োটেকনোলজিকে ইউজ করে আজকের দিনে কি করা হচ্ছে না, আজকের দিনে বায়োটেকনোলজি ইউজ করে কৃত্রিমভাবে ইনসুলিন প্রস্তুত করা হচ্ছে। বায়োটেকনোলজি কীভাবে করা হচ্ছে সেটাই আমরা একটা বায়োটেকনোলজি আজকে জানার একটু চেষ্টা করব। বায়োটেকনোলজি ইনসুলিন কীভাবে, কৃত্রিম ইনসুলিনকে বলছি আমরা কি হচ্ছে হিমিউলিন। এবার তাহলে আমাকে কি করতে হবে, আমরা জেনে গেছি অ্যাক্টিভ ইনসুলিন মানে কি না, অ্যাক্টিভ ইনসুলিন কথার অর্থ হচ্ছে এ বি পলিপেপটাইড, কিন্তু ইনসুলিন অ্যাকচুয়ালি সিক্রিট হয়, এ পলিপেপটাইড আছে, বি পলিপেপটাইড আছে এবং সি পলিপেপটাইড আছে, তার সঙ্গে সিগন্যাল আছে। তাহলে আমার ওগুলো তো দরকার নেই, আমরা অ্যাক্টিভ ইনসুলিন। এবার কিভাবে করা হচ্ছে, তাহলে বায়োটেকনোলজির টেকনিক ইউজ করে আমরা কি করব, ইনসুলিন প্রস্তুত করে হিমিউলিন। একটা ইলিলিলি বলে একটা কোম্পানি 1983-তে এই ধরনের মানে বায়োটেকনোলজি ইউজ করে হিমিউলিন প্রস্তুত করেছিল 1900, তখন থেকে ওরাই কিন্তু ইনসুলিন বা হিমিউলিনটাকে প্রস্তুত করছে। তাহলে কাকে ব্যবহার করছি প্রথমে না, এখানে কাকে কাকে নেওয়া হচ্ছে, এখানে ইকোলাইকে নেওয়া হচ্ছে কিসের জন্য, অ্যাজ এ হোস্ট মানে অ্যাকচুয়ালি ইনসুলিন অ্যাকচুয়ালি এ পলিপেপটাইড বি পলিপেপটাইড তৈরি করবো ইকোলাইয়ের মধ্যে। এখানে ভেক্টর হিসেবে নেওয়া হচ্ছে PBr322, অর্থাৎ কি না PBr পলিভার প্লাজমিড, BR4 হচ্ছে বলিভার অ্যান্ড রড্রিগেজ, 322 একটা ডিজিট দিয়ে আলাদা করা হচ্ছে, কার সঙ্গে অন্য ভেক্টরের সঙ্গে আলাদা করা হচ্ছে। এখানে আর কাকে ব্যবহার করা হচ্ছে, এখানে ব্যবহার করা হচ্ছে বায়োরিঅ্যাক্টর একটু আলোচনা পরে করছি, বায়োরিঅ্যাক্টরকে ব্যবহার করছে। তাহলে প্রথমে আমরা কি করব, আমার দরকার এ পলিপেপটাইড বি পলিপেপটাইড। তাহলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে কি করব, আইসোলেশন করব আইসোলেশন অফ এ পলিপেপটাইড মানে আমরা প্রোটিন যদি ধরে নিই, প্রোটিন পিছিয়ে গেলে ডিএনএ, প্রোটিন পিছিয়ে গেলে এমআরএনএ পিছিয়ে গেলে ডিএনএর অংশ জিন, তাহলে জিনটাকে আমি আইসোলেট করব, আলাদা করব। তাহলে এ পলিপেপটাইডের জন্য জিনকে আমি আইসোলেট করব কোত্থেকে, হিউম্যান বডি থেকে। তাহলে এ পলিপেপটাইডের জন্য জিনকে আমি আইসোলেট করছি, এবং বি পলিপেপটাইডের জন্য জিনকে আমি আইসোলেট করব সেম, মানে কোথায় হিউম্যান বডি থেকে আইসোলেশনের সময় তাহলে জিনকে আইসোলেট করলাম। জিনের মধ্যে কি রয়েছে, এক্সনও রয়েছে, ইন্ট্রনও রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আমার যেহেতু হোস্ট যেহেতু ইকোলাই, তাহলে আমার প্রোক্যারিওটিক হোস্ট, তাহলে তাকে তার মতন করেই কিন্তু প্রবেশ করাতে হবে। অর্থাৎ কি হচ্ছে, ইউক্যারিওটিকে ডিএনএকে প্রবেশ করে প্রোক্যারিওটিকে হোস্টে, তার মানে হচ্ছে প্রোক্যারিওটিক মতো করে দিতে হবে। দিয়ে আমরা প্রথমে কি করছি না, আমরা স্প্লাইসিং ঘটিয়ে দেব। স্প্লাইসিংয়ে কি হবে না, শুধুমাত্র থাকবে কে না, শুধুমাত্র এক্সন থাকবে। ইন্ট্রন কেটে যাওয়ার পদ্ধতিকে এমআরএনএ কি স্প্লাইসিং কিভাবে করব, প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করব, অর্থাৎ কি এখান থেকে প্রথমে হচ্ছে এমআরএনএ তৈরি করব। এমআরএনএ কেমন হয় না, এমআরএনএ ইম্যাচিউর এমআরএনএ ইউক্যারিওট সিস্টেমে, অর্থাৎ কি ইন্ট্রন এক্সন উভয় আছে, সেই ইন্ট্রনকে কেটে বা আমি বাদ দিয়ে দেবো স্প্লাইসিং পদ্ধতিতে। আরএনএ যখন কি হচ্ছে নিজে যখন ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে তাকে আমরা বলছি রাইবোজাইম। এবার হচ্ছে শুধু পড়ে থাকবে এক্সন, এবার তাকে কি করব, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ তৈরি করব, সেই ডিএনএকে বলবো সিডিএনএ, অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ। শুধু ডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় না, কমপ্লিমেন্টারি ডিএনএ ইজ ইকুয়াল টু ইন্ট্রন ফ্রি, ইন্ট্রন মুক্ত, অর্থাৎ ইন্ট্রন মুক্ত। তাহলে এ পলিপেপটাইডকে আমি আইসোলেশন করলাম। আইসোলেশন করার পদ্ধতি তোমরা জেনেছো, দুবার হোমোজিনেশন, দুবার সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে আমরা একে আলাদা করতে পারবো। কাকে আলাদা করতে, জিনকে আইসোলেশন করতে পারবো। তারপরে অবশ্যই শুধু হোমোজিনেশন সেন্ট্রিফিউজ করলে হবে না, তার সঙ্গে কি করতে হবে না, ইলেকট্রোফোরেসিস করতে হবে। ইলেকট্রোফোরেসিসের পরে ব্লটিং করতে হবে, তারপরে জিন আইসোলেশন করা যাবে। নাহলে সরাসরিও করা যায়, মানে কি করব, একটা ধরো আমি বলছি আমার লাগবে হচ্ছে ডিএনএকে, তাহলে ডিএনএকে আমি আইসোলেট করব, মানে আমি ডিএনএচ বাদ দিয়ে সমস্ত উৎসেচককে দিয়ে দেবো, আরএনএচ কি আর বাকি যে উৎসেচক প্রোটিএজ লাইপেজ এগুলো সমস্ত দিলে কি হচ্ছে না, সমস্ত উৎসেচকের দ্বারা সব কিছু নষ্ট হয়ে যাবে, শুধু পড়ে থাকবে ডিএনএ। কি চিল্ড ইথানল দিলে কি হবে না, হচ্ছে যেখানে ইথানলটা থাকবে সেখানে হচ্ছে প্রেসিপিটেট হবে, এই ঘটনাকে বলছে স্পুলিং। তাহলে এইভাবেও আলাদা করা যায়।
তাহলে আমি কি করলাম, এ পলিপেপটাইডকে আলাদা করলাম, এ পলিপেপটাইডের জন্য দায়ী জিনকে আলাদা করলাম, বি পলিপেপটাইডের জন্য দায়ী জিনকে আলাদা করলাম। আলাদা করার পরে কি করব না, আলাদা করার পরে আমার রয়েছে কি না, আলাদা করার পরে আমি করে দিয়েছি মাঝখানে কি করে দিয়েছি না, মাঝখানে করে দিয়েছি হচ্ছে সিডিএনএ প্রস্তুত করেছি। এই সিডিএনএকে আমি যুক্ত করে দেবো কার সঙ্গে না, হচ্ছে সিডিএনএকে যুক্ত করব ভেক্টরের সঙ্গে। ভেক্টরের সঙ্গে যুক্ত করার সময় সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে ব্যবহার করব, যাকে আমি কাটবো সিডিএনএকে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো সিডিএনএকে, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে দিয়ে কাটবো কাকে, PBr320কে। দিলে আমার তৈরি হবে কি ডিএনএ না, আরডিএনএ। আরডিএনএ ইজিক্যাল টু কি হচ্ছে, রিকম্বিন্যান্ট ডিএনএ। রিকম্বিন্যান্ট ডিএনএ ইজিক্যাল টু কাইমেরিক ডিএনএ। কাইমেরিক ডিএনএ, এই কাইমেরিক ডিএনএ ইজিক্যাল টু এর মধ্যে তাহলে কি আছে না, আমার জিনটাও আছে PBr320, মানে পৃথকভাবে তৈরি করছি। পিবিআরকে দিয়ে প্রথমে এ পলিপেপটাইডকে মানে যে জিনটাকে আইসোলেট করে তাকে একটা পৃথকভাবে করলো, একে একটা পৃথক, মানে বি পলিপেপটাইড দুটো পৃথকভাবে করলো। পৃথকভাবে কি করছে, আরডিএনএ কি করছে। এবার আরডিএনএকে নিশ্চয়ই মনে আছে, এবার হচ্ছে এই কাইমেরিক ডিএনএকে ট্রান্সফরমেশন পদ্ধতি নিশ্চয়ই মনে আছে, যে পদ্ধতিতে কি হচ্ছে ট্রান্সফরমেশন কি হচ্ছে, প্রথমে হচ্ছে ক্যালসিয়াম দিয়ে ট্রিট করব, তারপরে আইস দেব, হিট শক দেব, আইস দেব, দিলে কি হচ্ছে সেলটা কম্পিটেন্ট হয়ে যাবে কিসের জন্য না, সেলটা কম্পিটেন্ট হবে কিসের জন্য না, হচ্ছে বহিরাগত ডিএনএকে প্রবেশের জন্য। নিশ্চয়ই মনে আছে যে হোস্টের মধ্যে কিভাবে হচ্ছে ডিএনএকে প্রবেশ করানো হয়, হোস্টের মধ্যে প্রবেশ করানো হয় ট্রান্সফেকশন, মাইক্রো ইঞ্জেকশন, বায়োলিস্টিক বা জিন গান, লাইপোফেকশন, ডিফারেন্ট পদ্ধতির মাধ্যমে এইভাবে, কিন্তু এখানে করবো ট্রান্সফরমেশন। দিলে তাহলে হোস্টের মধ্যে প্রবেশ করলো। হোস্ট মানে এখানে কাকে ব্যবহার করা হয়েছে, ইকোলাইকে ব্যবহার করা হয়েছে। এবার এই ইকোলাইকে আমি একটা কন্ট্রোল ম্যানারে বায়োরিয়াক্টারে, একটা কন্ট্রোল ম্যানারে আমি হচ্ছে বায়োরিয়াক্টার কি না, বায়োরিয়াক্টার হচ্ছে এইরকম একটা যন্ত্র মানে এখানে একটা কন্ট্রোল ম্যানারে কি করানো হচ্ছে না, এখানে একটা ইনভিট্রোক্যালি কি করানো হচ্ছে না, এর মধ্যে মাইক্রোবসকে গ্রো করানো হচ্ছে। আমি চাইছি কি না, ইকোলাইয়ের মাধ্যমে ইকোলাইয়ের মধ্যে আমি প্রবেশ করেছি কি আরডিএনএ, যার মধ্যে এ পলিপেপটাইড আছে, এরকম পৃথকভাবে করছি। এ পলিপেপটাইড একবার করবো, বি পলিপেপটাইড, তাহলে এ পলিপেপটাইড, তাহলে আমি কি করবো, তাহলে ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করলে সেখানে কি হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি করবে স্যার, এ পলিপেপটাইড তৈরি করবে। একই রকমভাবে হচ্ছে পৃথকভাবে আমি বি পলিপেপটাইড তৈরি করবো। কিন্তু এখানে একটা ব্যাপারটা মজার জিনিস হচ্ছে, এখানে ব্যবহার করব সিলেক্টেবল মার্কার হিসেবে ব্যবহার করব, যেখানে এ পলিপেপটাইড তার ঠিক পাশে আমি জুড়ে রেখেছি সিলেক্টেবল মার্কারকে, কাকে না, ল্যাকজেটকে। ল্যাকজেটকে জুড়ে রেখেছি কেন না, ল্যাকজেট যখন এ পলিপেপটাইডের জন্য দায়ী জিনের সাথে সাথে এ ওর কি হচ্ছে ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, যে প্রোটিনটা তৈরি করবে। এক্স গ্যালাক্টা হচ্ছে এমন একটা সাবস্ট্রেট, তার একটা ক্রোমোজেনিক মানে কালার প্রডিউসিং, মানে গ্যালাক্টোজের সঙ্গে কালার প্রডিউসিং একটা হচ্ছে অংশ আছে। যখন এই বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হবে ল্যাকজেট থেকে, তখন কি হচ্ছে না, হচ্ছে এক্স গ্যালের মধ্যে থাকা গ্লাইকোসাইডিক বন্ধনকে ভাঙবে, দিয়ে ক্রোমোজেনিক সাবস্টেন্স তৈরি করবে, অর্থাৎ একটা ব্লু কালার তৈরি করবে। দেখে আমি কি বুঝতে পারবো, দেখে আমি পজিশনটা বুঝতে পারবো যে কোথায় এ পলিপেপটাইড আছে কিংবা কোথায় হচ্ছে বি পলিপেপটাইড পৃথক হবে। তাহলে আমি এ পলিপেপটাইডকে আমি একটা পদ্ধতি বলছি ডাউন স্ট্রিমিং পদ্ধতি। ডাউন স্ট্রিমিং পদ্ধতিতে কি হচ্ছে, এ পলিপেপটাইডকে আলাদা করা হচ্ছে, বি পলিপেপটাইডকেও আলাদা করা যাবে। মানে কি হচ্ছে, ডাউন স্ট্রিমে কি হচ্ছে প্রোটিন নিষ্কাশনে, ডাউন স্ট্রিমে কি হচ্ছে প্রোটিন পিউরিফিকেশন করছে। প্রোটিন পিউরিফিকেশন করার আগে আমি দেখলাম যে এইখানে কালার প্রডিউস করছে, তার ধরো আমি ধরলাম এটা তাহলে কি বললাম, বায়োরিয়াক্টর। এই বায়োরিয়াক্টরে ধরলাম এইখানে কি আছে না, এইখানে এ পলিপেপটাইড, তার সাথে সাথে এইখানে কালার প্রডিউস, এইখানে তাহলে ব্লু কালারে এটা প্রডিউস হবে। তার মানে আমি পজিশনটা বুঝতে পারবো এই জায়গায় এ পলিপেপটাইড তৈরি হচ্ছে। আবার একটা পৃথকভাবে কি হচ্ছে না, বি পলিপেপটাইড তৈরি করছে, দিয়ে দুটাকে এবার একটাতে আনবো। আমার মূল উদ্দেশ্য কি না, অ্যাক্টিভ ইনসুলিন তৈরি করা। তাহলে অ্যাক্টিভ ইনসুলিন তৈরি করতে গেলে কি করতে হবে না, অ্যাক্টিভ ইনসুলিন তৈরি করতে গেলে তাহলে এ পলিপেপটাইড আর বি পলিপেপটাইড ডাইসালফাইড বন্ড তৈরি হবে, দিলে আমার অ্যাক্টিভ ইনসুলিন হিমিউলিন প্রস্তুত হয়ে যাবে। আমার মোটামুটি এ পলিপেপটাইড পেয়েছি, বি পলি, কিন্তু মাঝখানে জুড়ে আছে কে, সাইডে কে জুড়ে আছে না, সাইডে জুড়ে আছে ক্রোমোজেনিক সাবস্টেন্স, যেটা বলছি আমরা ওই তোর হচ্ছে কি বলবো, এক্স গ্যাল থেকে যেটা প্রোটিন প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেটা ক্রোমোজেনিক সাবস্টেন্সটা, যেটা ব্লু কালারে তৈরি। তাহলে এবার একটা কেমিক্যাল ইউজ করবো যার নাম হচ্ছে সায়ানোজেন ব্রোমাইড। সায়ানোজেন ব্রোমাইড দিলে কি হবে স্যার, এই ক্রোমোজেনিক সাবস্টেন্সটা তাহলে আলাদা হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কে, এ আর বি পলিপেপটাইড, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কে এ, তাহলে সেটা আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল, পড়ে থাকবে কে এ আর বি পলিপেপটাইড।
এ বি পলিপেপটাইড পড়ে থাকলে কি হচ্ছে, দিলেই হচ্ছে তৈরি হয়ে যাবে কি নিজেদের মধ্যে ইন্টার ডাইসাল, এ পলিপেপটাইড আর হচ্ছে বি পলিপেপটাইড। এ পলিপেপটাইড মানে কি, এর মধ্যে কি অ্যামাইনো অ্যাসিড 1 2 3, এর মধ্যে কটা 21টা অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে কটা 30টা অ্যামাইনো অ্যাসিড আছে। যেখানে যেখানে কি পাবে, যেখানে যেখানে কি পাবে না, যেখানে যেখানে তোর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পাবে, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড পাবে, সেখানে সেখানে নিজেদের মধ্যে কি হচ্ছে ডাইসালফাইড বন্ড তৈরি করে দেবে, দিলে হচ্ছে অ্যাক্টিভ ইনসুলিন তৈরি হবে। তাহলে মোটামুটি একটা সামারাইজ করলে বোঝা যাচ্ছে কি, আমি দুটো পার্ট বুঝিয়েছি। এক হচ্ছে ইনসুলিন কি, ইনসুলিন কোথা থেকে খরিত হয়, কিভাবে খরিত হয়, কিভাবে কাজ করে একটু বোঝানোর চেষ্টা করছি। যদি কাজ না করে ইনসুলিন তাহলে আমাদের ক্ষেত্রে ডায়াবেটিক কেমন হয়। আর একটা যদি তাহলে ডায়াবেটিক হলে আমাদেরকে নিতে হবে কি না হিমিউলিন কৃত্রিম আকারে নিতে হবে, ডায়াবেটিক হলেই যে নিতে হবে তার কোনো মানে নেই। এবং হিমিউলিন যেহেতু হচ্ছে কি প্রোটিনেসিয়াস নেচার, তাহলে তুই মুখে নিতে পারবি না, ওরালি নিতে পারবি না। নিবি কীভাবে না, নিবি হচ্ছে মাসেল ফ্যাট সেল যেগুলোতে থাকে সেখানে, কারণ সেই ফ্যাট সেলের জায়গাগুলোতে হচ্ছে অ্যাকচুয়ালি রিসেপ্টার হচ্ছে নন ফাংশনাল হয়ে যায় হয়েছে। তাহলে মোটামুটি তাহলে এখান থেকে দুটো জায়গায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, এইচএসের জন্য কোশ্চেন আসতে পারে এইভাবে, কৃত্রিম ইনসুলিনকে কি বলা হয়, হিমিউলিন, একবারে সোজা সাপটা কথা। ইনসুলিন প্রস্তুত করবে কি করে সেটা একটা কোশ্চেন আসতে পারে। কিন্তু আর একটা জায়গা হচ্ছে তাহলে এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে। কিন্তু ডিপলি যদি কোশ্চেন আসে তাহলে এইরকমও আসতে পারে, একটা অ্যাক্টিভ ইনসুলিন কিভাবে তৈরি হয়, কিভাবে সেইটা কে বাদ চলে গেলে, তাহলে এ বি পলিপেপটাইড থেকে সি পলিপেপটাইড, সি পলিপেপটাইড রিমুভ হয়ে গেলে তখন হচ্ছে তোর তৈরি হচ্ছে তোর অ্যাক্টিভ ইনসুলিন। অ্যাক্টিভ ইনসুলিনের মধ্যে কি বন্ড থাকছে, ডাইসালফাইড বন্ড। কেন ডাইসালফাইড বন্ড থাকছে, নিজেদের মধ্যে কি আছে না হচ্ছে তোর সিস্টিন সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে, সেই জন্য ডাইসালফাইড বন্ড তৈরি হচ্ছে। এটা একটা জায়গা হতে পারে। এবং ডিপলি না বুঝলে ব্যাপারটা কি হচ্ছে ধরে রাখা যাবে না, এটা একটা মূল কথা। হোক, এই পর্যন্ত থাকলো আজকে, নতুন একটা এপিসোডে আবার নতুন জিনিস পড়াবো।